আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বই থেকে কিভাবে পাঠদান কিভাবে প্রস্তুতি নিলে তোমরা এসএসসি পরীক্ষাতে ভালো করতে পারবে সে বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো চলো আমরা এবার আলোচনায় ফিরে যাই। দেখো, এসএসসি পদার্থবিজ্ঞানে ভালো করার উপায়। আগে প্রথমে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের আমরা মার্ক বন্টনটা জেনে নিই। আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানে সৃজনশীল প্রশ্নে মোট নম্বর আছে 50, বহু নির্বাচনীতে মোট নম্বর আছে 50 এবং ব্যবহারিকে মোট নম্বর আছে বহু নির্বাচনীতে আছে 25 এবং ব্যবহারিকে আছে মোট 50 নম্বর। এই মিলে হলো সর্বমোট আমাদের 100 নম্বর। তো এই যে 100 নম্বরের পরীক্ষা হবে আমাদের, এই 100 নম্বরের মধ্যে আমাদেরকে সৃজনশীল দিতে হবে 50 নম্বরের মধ্যে, বহু নির্বাচনী 25 এবং ব্যবহারিক হলো 25। তো এখন আমরা কিভাবে পড়াশোনা করলে আমরা পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারবো সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথমে সৃজনশীল প্রশ্নের ক্যাটাগরিটা কীরকম। সৃজনশীল প্রশ্নে আমাদের কত মার্ক থাকে, টোটাল কত মার্ক থাকে? সৃজনশীল প্রশ্নে আমাদের মার্ক থাকে হলো 10 এবং এখানে আমাদের গ্রুপ থাকে গ্রুপ থাকে হলো 4টা, ক, খ, গ এবং ঘ স্তর অনুপাতে। প্রথম স্তরে ক সেটা হলো জ্ঞান, খ সেটা হলো আমাদের অনুধাবন। তাহলে কতে হলো আমাদের জ্ঞান, খতে হলো আমাদের অনুধাবন, গতে হলো প্রয়োগ এবং ঘতে হলো উচ্চতা, দক্ষতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে আমি এখানে যখন নাম্বারগুলো দিয়েছি তখন দেখো এখানে লিখেছি প্রথমে 1, পরেরটাতে আমি লিখেছি 1 + 1, তারপরেরটাতে লিখেছি 1 + 1 + 1, তারপরেরটাতে লিখেছি 1 + 1 + 1 + 1। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল কত মার্ক আছে? 10 মার্ক আছে। তো আমার এভাবে বিভাজন করার অর্থ হচ্ছে এই যে আমরা কোনো প্রশ্নে যদি জ্ঞান, যে ওই প্রশ্নের মধ্যে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা নিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা 1 নাম্বার পেয়ে যাব। তারপরে আমরা অনুধাবন প্রশ্নের জন্য আমরা জ্ঞানের পরে অনুধাবন করার জন্য আরেক নাম্বার পাবো। অর্থাৎ আমাদের কোনো প্রশ্নের নাম্বার না আসার কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আমরা প্রশ্ন মার্ক বন্টনে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে যে আমাদের প্রশ্নে আমরা মার্ক পাওয়ার মতো একটা স্কোপ আমাদের প্রশ্নের মধ্যে আছে। তো এখন এই যে গ এবং ঘ এই দুটো প্রশ্নে আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানে সাধারণত গ এবং ঘতে বেশিরভাগ সময়ে দেখা যায় যে তোমাদের ম্যাথ দেওয়া থাকে। তো এই ম্যাথগুলোতে তোমাদের যে সূত্রগুলো দেওয়া আছে, প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে সেই প্রশ্নে যেমন ধরো এখানে আমার হাতে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের ভিতরে আমাদের এখানে লেখা আছে যে একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। এখন এই যে ছক করে দিছে, এই ছকের ভিতরে আমাদের বেগ প্রথমে যখন 0 সেকেন্ড তখন আমাদের বেগের পরিমাণ হলো 2, তারপরে হচ্ছে 5 সেকেন্ডে হলো 4, তারপরে 10 সেকেন্ডে 6, তারপরে 15 সেকেন্ডেও আছে 6, তার মানে এখানে সমবেগে চলছে। এবার 20 সেকেন্ডে আছে 7, মানে বেগটার পরিবর্তন হয়েছে, এবং 25 সেকেন্ডে আছে 8, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। তো আমাদের এখানে বলছে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের এখানে গ নম্বর যেখানে আমাদের প্রয়োগ, সেখানে আমাদের প্রথমে আগে এই অঙ্কটি করার জন্য যে যে তথ্যগুলো আমাদের দেওয়া থাকবে উদ্দীপকের ভিতরে, আমরা প্রথমে আগে সেই তথ্যগুলো উঠে নিব। তথ্যগুলো উঠে নেওয়ার পরে আমরা কোন সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা লিখব। লেখার পরে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে আমাদের প্রশ্ন আমরা আগে কি কি দেওয়া আছে, দেওয়া তথ্যগুলো মনে করে উঠাই নিলাম। এখানে দেওয়া আছে এরকম আমরা লিখব। তো
তো ধরো আমি যদি কোনো একটা বস্তুর ত্বরণ নির্ণয় করতে যাই, তাহলে ত্বরণ নির্ণয় করতে গেলে আমাদের আদি বেগ দেওয়া থাকবে, শেষ বেগ দেওয়া থাকবে, তারপরে সময় দেওয়া থাকবে। তাহলে আমি আদি বেগটা নির্ণয় করতে পারবো। তো ধরো কোনো একটা বস্তুর আদি বেগ 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 ছিল, শেষ বেগ 50 বা 25 মিটার সেকেন্ড ইনভার্স 1 হলো, এবং সেই সময়ে মানে অতিক্রান্ত এই মানে বেগ 25-এ পৌঁছিতে তার সময় নিয়েছিল 5 সেকেন্ড। তাহলে ত্বরণ কত, অর্থাৎ বেগ বৃদ্ধির হার কত? তাহলে এই যে আমরা এই অংশটুকু লিখলাম, এই অংশটুকু লেখার জন্য আমরা 1 নম্বর পেয়ে যাব। এরপর আমাকে এটা সূত্রটা লিখতে হবে যে আমরা জানি ত্বরণ a সমান v মাইনাস ইউ ডিভাইডেড টি। এই যে আমরা সূত্রটা লিখলাম, এই সূত্র লেখার জন্য আমরা 1 নম্বর পাবো। এরপর আমরা এই মানগুলো বসে দিয়ে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, সেখানে আমাদের 1 নম্বর থাকবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে আমরা যখন ইউনিট বা এককটা লিখব, আমরা যদি ক্যালকুলেশনের সময় এককগুলো ব্যবহার করে করতে পারি, আর যদি না হয় তাহলে আমরা শেষে এককটা যাই লিখব, এবং আমরা অবশ্যই একক পারফেক্ট লেখার চেষ্টা করব। যদি সঠিক একক না লেখা হয় তাহলে কিন্তু আমাদের মার্ক কেটে যাবে। তো এই হলো আমাদের গ নম্বরের আলোচনা। গ নম্বরে কিভাবে আমি 3 নম্বর উঠাবো। তো এরপর হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে আমাদের এই মনে করো একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ককে তুলনা করে আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাহলে আমাদের যে ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে আমাদের যে কয়েকটি অধ্যায় আছে, এই অধ্যায়গুলোর ভিতরে যদি আমি ম্যাথের অনুসরণটা ভালো করে করি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। যদি ম্যাথগুলো আমি ভালোভাবে দেখি, তাহলে আমরা এই 7-এর মধ্যে ইনশাআল্লাহ আশা করি যে কমপক্ষে হলো 6 নম্বর আমাদের চলে আসবে। তো যদি 6 নম্বর আসে, আমি যদি জ্ঞানের প্রশ্নটা পড়ি তাহলে 6 রেখে 7, এখানে অনুধাবনে যদি কোনোভাবে আমাদের কোনো কারণে মিস হয়ে যায় তাহলে 1 যদি পাই, তাহলে দেখো 6, 7, 8 পাবো। এভাবে আমি যদি এখানে টোটাল আমাদের প্রশ্ন থাকবে হলো 7-8টা, এর মধ্যে আমার 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং সেই 5টা প্রশ্নের যদি 5 আসতে 40 নাম্বার পাই, 5 × 8 = 40 নাম্বার যদি আমরা পাই, তারপরে আমরা যদি ব্যবহারিকে 25 যদি কোনোভাবে আমরা ভালো পরীক্ষা দিতে পারি তাহলে 25 পাই, আর আমাদের এখানে যদি কোনোভাবে আমরা ভালো পরীক্ষা দিয়ে 22 নাম্বার তুলতে পারি, তাহলে আমাদের প্রথম মার্কে আসতেছে দেখো কমপক্ষে আমি 87 মার্ক পাবো। মিনিমাম আমাদের ইনশাআল্লাহ 87 মার্ক পাওয়া যাবে। তো এই যে মার্কটা আমরা উঠাবো, এই ক্ষেত্রে আমরা পরীক্ষাতে পড়াশোনাটা কিভাবে করব। তোমরা লক্ষ্য করো যে আমাদের এখানে জ্ঞানের জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ভালো করে বইটা পড়তে হবে। তোমরা একটু খেয়াল করো যে এখানে বহু নির্বাচনিত আমাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞানের প্রশ্ন থাকবে আমাদের কমপক্ষে 9 থেকে 10টা, 40%। তাহলে আমাদের যদি কমপক্ষে 9 থেকে 10টা জ্ঞানের প্রশ্ন থাকে, অর্থাৎ আমরা বইটা পড়লেই 9 থেকে 10টা আমরা প্রশ্ন পেয়ে যাব। তারপরে আমাদেরকে ওই পাঠগুলো অনুশীলন করলে, ওইগুলোর উপর পর্যালোচনা করলে আমরা আরো 7 মার্ক পেয়ে যাব। তাহলে 10 আর 17 প্রয়োগের যে অঙ্কগুলো থাকবে সেখান থেকে আমি যদি 5 আর উচ্চতর দক্ষতার 3-এর মধ্যে যদি কোনোভাবে আমি 2 বা 1 পেয়ে যাই, তাহলে আমার এখানে কমপক্ষে 22, 23 বা 24 নম্বর ওঠার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমাদের এই পার্টগুলো আমরা পড়ার সময় প্রথমে আমরা যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে দেখবে শিখন ফল আছে, যে এই অধ্যায় বা পাঠ শেষে আমরা যা শিখবো বা জানবো, হ্যাঁ, বা যা আমরা বলতে পারবো, এই যে কথাগুলো লেখা আছে এই পাঠ শেষে যে কথাগুলো লেখা আছে এই অধ্যায় বা পাঠ শেষে আমরা এই কাজগুলো ভালো করে করব। যে এই অধ্যায় বা পাঠ শেষে এই অনুসারে এখানে যে বুলেটিনগুলো দেওয়া আছে, এই বুলেটিন অনুপাতে, হ্যাঁ, এই বুলেটগুলোর অনুপাতে আমরা এই অধ্যায়গুলোর মধ্যে থেকে প্রশ্নগুলোকে বের করে নিয়ে যদি পড়তে পারি, আর যদি সেই অনুপাতে অঙ্ক মানে যেগুলো প্রশ্ন আমরা পড়ব
তার ভিতরে যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে আমরা অবশ্যই পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবো। এবার আসো আমরা দেখি যে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আমরা কোন কোন অধ্যায়গুলোতে বেশি জোর দিব। আমি বহু নির্বাচনের জন্য তোমাদেরকে বলবো যে 1 থেকে 14 পর্যন্ত এই 14টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে, এবং একটা জিনিস তোমাদেরকে বলি, প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন নেওয়াই হবে। তাহলে আমাদের মোট 25টা প্রশ্ন আছে, তাহলে এখানে 14টা অধ্যায় হলে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় 2টা করে প্রশ্ন পড়বে। তাহলে 2টা করে প্রশ্ন পড়লে আমার 14 দুগুণ 28টা, তাহলে আমি 25টা আমাদেরকে দেওয়া হবে, তুই একটাতে হয়তো কিছু কম বাড়া করে দিবে। তাহলে আমাদেরকে আমরা যদি ভালোভাবে বইগুলোর অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমরা 9 থেকে ভালো করতে পারবো। তো দেখো আমাদের এই সৃজনশীল প্রশ্নটার ক্ষেত্রে আমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলোর ভিতরে আমরা সাধারণত দেখি যে 2 থেকে 4 অর্থাৎ গতি থেকে কাজ, ক্ষমতা, শক্তি, কাজ, ক্ষমতা ও শক্তি, এই তিনটা অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আমাদের মিনিমাম আসে। তাহলে 2 থেকে 4, তারপরে আমাদের প্রেসার বা 5 নম্বর অধ্যায় যেটা আছে এখান থেকেও একটা প্রশ্ন আমাদের থাকতে পারে। তাহলে 2 থেকে 4 অর্থাৎ 2, 3, 4, 5। তারপরে দেখো আমাদের 6 নম্বর অধ্যায়, যে 6 নম্বর অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। তো অনেক ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের কাছে এটা একটা কঠিন বলে মনে হয়, এই কারণে আমি 6ষ্ঠ অধ্যায়টাকে তোমাদের জন্য সাজেস্ট করতেছি না, তবে 7ম অধ্যায়টা তোমরা পড়তে পারো। 7ম অধ্যায় তোমাদের একটু সহজ হবে। 7ম অধ্যায়, এরপরে তোমরা এই দুটো প্রশ্ন থেকে মনে করো প্রশ্ন মিনিমাম এই দুটোর থেকে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই দুটোর থেকে প্রশ্ন আসেই। তো দেখো আমরা যদি এই কয়টা অধ্যায় যদি ভালো করে করতে পারি তাহলে কিন্তু আমি 5টা প্রশ্ন উত্তর করতে পারবো। দেখো এখান থেকে যদি 2টা হয়, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা। এরপরেও কথা হচ্ছে যে আমরা যদি আমাদের ভালো রেজাল্টটা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কিছু করতে হবে। তাহলে আমরা আরো এর সাথে আরো 2টো অধ্যায় যদি ভালো করে নিই, 10 আর 11, এই দুটো অধ্যায় নিলে কনফার্ম আমার ইনশাল্লাহ আমরা আশা করি যে 5টা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় আমরা পেয়ে যাব। কারণ আমাদের যেহেতু 8টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্নের মধ্যে আমাদেরকে 5টা লিখতে হবে। তো এই 8টা প্রশ্নের মধ্যে যদি আমি 5টা লিখতে চাই তাহলে আমি এই কয়টা অধ্যায় যদি করি তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমরা পরীক্ষাতে 5টা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবো। তো এই যে 2 থেকে 4 এর মধ্যে 2 মাঝখানে যে 3 আছে, 2, 3 মিলে একটা প্রশ্ন হতে পারে, অথবা 3, 4 মিলে একটা প্রশ্ন হতে পারে। এবং 5 থেকে প্রশ্ন হলো স্বতন্ত্র একটা প্রশ্ন, 7 থেকেও একটা, কিন্তু 8, 9 থেকে 2টা মিলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এবার এখানে 10, 11 এর সাথে আরেকটা চ্যাপ্টার থাকে 12, সেখান থেকেও আমাদের প্রশ্নের সাথে সংযুক্ত হতে পারে, যেখানে তোমাদের দেওয়া আছে হচ্ছে ট্রান্সফরমারের অঙ্কগুলো, তো সেটাও এর সাথে সংযুক্ত হতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এইটার সাথে এটার সম্পর্ক হতে পারে, অথবা এইটার সাথে এটার সম্পর্ক হতে পারে, এইভাবে আমাদের কোশ্চেনটা আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখা যায় যে মোটামুটি সবগুলোই মনে হচ্ছে যে আমাদেরকে পড়তে হবে, এরকম একটা পজিশনে আমরা চলে যাই। কিন্তু আমরা যদি একটা বিশ্বাস বা আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করি এইভাবে যে আমি যে অধ্যায়টুকু পড়তেছি সেই অধ্যায়ের উপর যেন প্রশ্ন আসলে আমি প্রশ্ন উত্তর করতে পারি, এমনভাবে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো 2, 3, 4 এখান থেকে পড়লে আমি 2টা, 5 পড়লে 3টা, 7 পড়লে আরেকটা 4টা, 8, 9 পড়লে আরেকটা 5টা। তাহলে আমি যদি এ ক্যাটাগরিতে নিই, এই ক্যাটাগরিতে নিয়ে এই কয়টা অধ্যায় করি, 2, 3, 4, 5, 7, 8, 9, তাহলে আমি যদি এই কয়টা অধ্যায়ের উপর 100% শিওর একটা মানে নিজের প্রস্তুতি তৈরি করি তাহলে আমার কিন্তু পরীক্ষাতে A+ হাতের নাগালের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এখান থেকে কমপক্ষে না হলেও আমি তো ইনশাল্লাহ 4টা কোশ্চেন কমন পাবো। তো 4টাও যদি আমি কমন পাই তাহলে দেখো তোমরা, আমরা যদি 4টা কমন পাই, 4 × 10 = 4, 10 = 40, আর হলো 25,
আর হচ্ছে মনে করো আমরা ধরলাম 20, তাহলে দেখো আমাদের কত আছে 85। তাহলে 85 এর মধ্যে থেকে কোনোভাবে যদি আমাদের এই চারটাতে 4 নাম্বার কাটা যায় তাহলেও কিন্তু আমাদের 80 মার্ক চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু তোমরা যদি তোমাদের নিজেদের মনটাকে উজাড় করে একটু খেয়াল করে পড়াশোনা করো তাহলে আশা করি যে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে ফিজিক্সে। তোমাদের এই ফিজিক্স নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছুই নাই। আমি একজন ফিজিক্সের টিচার হিসেবে আমি তোমাদেরকে এইটুকু সাজেস্ট করব যে আমি যেভাবে তোমাদেরকে বলতেছি যদি তোমরা এভাবে পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষাতে অবশ্যই A+ মার্কটা উঠাতে পারবে। তো দেখো এখন এরপরে তোমরা যদি বি সেটে দেয় আবার এই 3টা অধ্যায় ধরে নাও, এই 3টা অধ্যায় করলা, তাহলে আশা করি যে তোমাদের পরীক্ষাতে 5টা প্রশ্নের অ্যান্সার করার পথ একবারে সুগম হয়ে যাবে। তোমরা 5টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে করতে পারবে। আর বেশি বেশি করে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যাগুলো আছে এবং এই সমস্যার সমাধান করার জন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা ভালো করে বেশি বেশি করে দেখবা এবং এগুলো আত্মস্থ করার চেষ্টা করবা। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়গুলোর উপরে পর্যায়ক্রমে পাঠ ভিডিওগুলো আপলোড করে দেওয়ার জন্য আমি ধারাবাহিকভাবে যে এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো অনুপাতে এইগুলোর গাণিতিক সমস্যা এবং এইগুলোর উপর যে আমাদের জ্ঞান অনুধাবনের যে প্রশ্নগুলো আসবে এইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলের দিকে নজর রাখবে। আর আজকে তোমাদের সাথে বেশি কথা নয়, আজকে এই পর্যন্তই শেষ। খোদা হাফেজ।